জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে সবাই মিলে একটি পরিবার। ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। জাতীয় ঐক্যর ডাকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ধর্মীয় সংগঠনের নেতারা। যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাইতুল মোকাররমের খতিব, হেফাজত ইসলামীর প্রতিনিধি দলসহ হিন্দু ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি গণমাধ্যমের সব ঘটনার খোঁজ নিচ্ছে সরকার, বেশিরভাগ ঘটনাই মিথ্যা। দেশের সব ধর্মের বর্ণের মানুষের অধিকার সংবিধান নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগ্রাসন এবং অপতথ্য প্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। বৈঠকে শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ, যা দেশটিকে জানানো হয়েছে। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল, এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। আমাদের চার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। তার মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশের কনসুলেট সেবা বন্ধ আছে এবং স্থিতিশীলতা আসার আগ পর্যন্ত চালু হবে না জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মুখপাত্র জানান, আদালত থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশনা আসেনি, আসলে এই বিষয়ে দপ্তর অনুসারে কাজ করবে। ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। সে বৈঠকে প্রাধান্য পাবে বাণিজ্য সেবা, জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা ইস্যু। আগরতলা মিশন থেকে এখন নিরাপত্তাজনিত কারণে এটা বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি ঘটলে আপনারা আপডেটটা জানতে পারবেন। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি।
কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। 5 আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যে কোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে একথা বলেন তিনি। এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস একদল ক্যাডেট গার্ড অব অনার প্রদান করেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে সেনানির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে ফলক উন্মোচন ও চাবি হস্তান্তরের মাধ্যমে এই ভবনের উদ্বোধন করেন তিনি। ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের জন্য নির্মাণ করা হয়েছে 500 ফ্ল্যাট বিশিষ্ট সেনানির। এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল এলাকায় চাকরিরত সেনা সদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে। উদ্বোধনের পর ওয়াকারুজ্জামান ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনা সদস্য তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। ভারতের কাছে মাথা নত না করে ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসন ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় ভারতের কাপড়, খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য না কিনে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতের পতাকাকে অসম্মান না করে বাংলাদেশিরা দায়িত্বশীল আচরণ করবে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। দেশের ঐক্য আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপতৎপরতার বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিদেশি আগ্রাসন ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। সভায় বক্তারা বলেন, দেশের অখণ্ডতার প্রশ্নে দেশের সব দল মত এক হয়ে কাজ করবে। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুটে থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় আনুকূল্যে আওয়ামী লীগের অর্থায়নে হলুদ সাংবাদিকতা করছে বলে অভিযোগ
তুলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতের সব দল ও মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। এতে ক্ষতি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা ভারতের উল্লেখ করে বলেন, বাংলাদেশ নিয়ে ভারত মায়াকান্না না করলেও দেশ ভালো থাকে। বিজন কান্তি সরকার বলেন, গত 15 বছরে মন্দিরে যেসব হামলা হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে বলে কোনো বিচার হয়নি। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না, কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি। 5 আগস্ট পরবর্তী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শতাধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন অফিসে জমা পড়ে। এর প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা। শেখ হাসিনা পলাতক থাকায় তার অবস্থান জানতে ও গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে চট্টগ্রাম নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে তাকে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় চন্দন দাস এছাড়াও গ্রেফতার আরও একজনকে নেওয়া হয়েছে থানায়, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাদের আদালতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেফতার করা হয়। চন্দন দাস চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। পরবর্তী পদক্ষেপ আমরা এটা আন্ডার ইনভেস্টিগেশন, এটা আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে আগাবো। এটা আমরা আগামীকাল কোর্টে উপস্থাপন করবো বিজ্ঞ আদালতে। আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি, দুইজনকে একসাথে আমরা দুইটাই মেইন আসামির তালিকায় আছে এবং ভিডিও ফুটেজে সে স্পষ্টভাবে আছে যে সে এই কিলিংয়ের সাথে জড়িত। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রেস ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার করা হবে। কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাচ্ছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্টও হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না। সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না। আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মিডিয়াগুলোকে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে। বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রেস সচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম। পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার অনেক সময় সে তার পাবলিক ডিসকোর্সকে সে কন্ট্রোল করতে যায়, এই কাজগুলো করে এবং একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে। আমরা চাচ্ছি এই গভর্নমেন্টের সময় যাতে এই ধরনের কোনো, আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে এই আহ্বান জানান তিনি। এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। তালিকাভুক্ত 18,000 শ্রমিককে নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের প্রতিনিধি দল। এ সময় তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 30 জনের একটি প্রতিনিধি বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লিখিতভাবে তাদের বক্তব্য দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা। ফারাক্কার কারণে সৃষ্ট বিপর্যয় প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রয়োজনে আরও একটি লং মার্চ হবে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রত্যেকে নিজেকে সংস্কার করতে হবে। পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভিতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি 18 কোটি মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। ভারত ও বিগত ফ্যাসিস্ট সরকার মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট হাসিনা সাথে ভারত যেভাবে আমাদের দেশটাকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করছে, সেখানে আমরা বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা যেমনি একই বন্ধনে আবদ্ধ, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারি।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে আশা আইনজীবীদের। রিটের ওপর দেয়া রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। ১৭ আগস্ট ৫৫ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ৫৫ সংশোধনী বাতিলের রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি জামায়াত সহ ১০ জন অন্তর্ভুক্ত হয়। সব পক্ষই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেন। ৫৫ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। এখানে পিটিশনারদেরকে শুনানি হয়েছে, ইন্টারভেনার জেলা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে। আজকে মাননীয় আদালত সব কিছু বিবেচনা করে ১৭ ডিসেম্বর ২০২৪ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। আমাদের প্রত্যাশা হলো পুরো ১৫তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। টাঙ্গাইলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে নানা স্লোগানে টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য সম্প্রীতি র্যালি আয়োজিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইন গ্রিল শেডে গিয়ে শেষ হয়। এ সময় সম্প্রীতি বন্ধনে বৃক্ষরোপণ করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বাহিনীতে অত্যাধুনিক বিমান ও সমরাস্ত্র এবং যন্ত্রপাতি সংযোজন সহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সকালে মৌলভীবাজারে শমশেরনগরে 52তম নববিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজ ও মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। এরপর কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩৭৮ জন পুরুষ এবং ২১ জন নারী রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেনাবাহিনী, বিজিপি, বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি প্রবীণদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে। জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেল শেরপুরের ১০০ বছরের ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েস। এর মধ্য দিয়ে পূরণ হলো শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি। বৃহস্পতিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, চলতি বছরের 15 ফেব্রুয়ারি ছানার পায়েসকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতির আবেদন করে শেরপুর জেলা প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে ওই খাবারের বিশেষত্ব যাচাই করে ডিপিডির একটি কমিটি স্বীকৃতি দেয়। এদিকে স্বীকৃতি পাওয়ার পর মিষ্টি বিতরণ করেছে জেলা প্রশাসক। রাজধানীতে শুরু হলো 3 দিনব্যাপী অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন এক্সপো 2024। দ্বিতীয়বারের মতো এই একক শিল্পমেলার আয়োজন করেছে ওয়ালটন।
মেলায় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ইত্যাদি প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি হলে 3-এ মেলার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় তিনি জনগণকে করদানে আগ্রহী তুলতে এবং কর প্রক্রিয়া আরও সহজ করতে আগামী বছর থেকেই শতভাগ অনলাইনে রাজস্ব আদায় করতে চায় সরকার, সেই কথাও তুলে ধরেন। ইলেকট্রনিক রিটার্ন কম্পালসারি করেছি। এখন আর আপনি যদি এই রিটার্ন সাবমিট করেন তাহলে আপনাকে আর ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ভিএটি রিটার্নও আমরা অনলাইনে চালু রেখেছি। যারা অনলাইনে ভিএটি রিটার্ন দেবেন তাদেরকে আর ভ্যাট অফিসে গিয়ে কোনো সার্টিফিকেট আনা অথবা আবার পেপার রিটার্ন জমা দেয় এগুলো দিতে হবে না। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন সেটাও অনলাইনে নিয়ে আসবো এবং আপনাদের পূর্ণ সহায়তা লাগবে। আমরা মোবাইল অ্যাপ তৈরি করব। মেহেরপুরের গাংনীতে উদ্বোধন হলো ইসলামী ব্যাংকের ৩৯৯তম শাখা। বৃহস্পতিবার শাখাটি উদ্বোধন করেন শাখাটির ম্যানেজিং ডিরেক্টর। বলেন, শরিয়া নীতিমালায় এই ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। আমানত বিনিয়োগ, আমদানি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে এই ব্যাংকটি খ্যাতি অর্জন করেছে। 1985 সালে যাত্রা শুরু করে এই ব্যাংকটি 34,000 গ্রামের 18 লাখ মানুষকে সফল ক্ষুদ্র বিনিয়োগ করে স্বাবলম্বী করেছে। কৃষি শিল্প ভিত্তিক ব্যবসার চাহিদা অনুসারে ইসলামী ব্যাংক সেবা চালু করেছে বলে দাবি করেন প্রতিষ্ঠান প্রধান। শুক্রবার থেকে বগুড়ায় শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন। বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। আয়োজক কমিটির প্রধান ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়িত্ব, সমতা এবং অভিজ্ঞতামত্তা এবং যোগ্যতাকে গুরুত্ব দিয়ে 10মবারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন TMSS মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান সহ অনেকেই। জনস্বাস্থ্য বিষয়ক যে সমস্যা বা জনস্বাস্থ্য বিষয়ক যে জটিলতাগুলো আগামী দিনে আমাদের বিশ্বকে বিপদগ্রস্ত করতে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি কতটুকু আছে এবং এই বিষয় সম্পর্কে আগ্রহী করা। শেরপুরে অভিযান চালিয়ে 1,20,00,000 টাকা মূল্যের 30 বস্তা জিরা ও 721 পিস কম্বল সহ 2টি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। দুপুরে এসব তথ্য দিয়েছেন শেরপুর সেনা ক্যাম্প। শেরপুরে নালিতাবাড়িতে অভিযান চালান বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে গেল বুধবার রাত ভর উপজেলা সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 13 বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ নাহিয়ান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালনা হয়। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী। জব্দকৃত এসব মালামালের বাজার দর 1,20,00,000 টাকা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সেনা কর্মকর্তা। সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রায় 2 কোটি টাকার মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার জেলার SA কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে অভিযান চালিয়ে সব পণ্য আটক করা হয়। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য দেশের অন্য জেলা প্রেরণের উদ্দেশ্যে প্যাকেটজাত করা হয়। এসব পণ্য এসে পরিবহনের ট্রাকে তোলার আগ মুহূর্তে জব্দ করে সেনাবাহিনীর আভিযানিক দল। এ সময় পণ্যের মধ্যে রয়েছে কার্পেট, চকলেট, হেলথ প্রোডাক্ট ও বিভিন্ন কসমেটিক্স পণ্য। অবৈধ পণ্যের পাশাপাশি জব্দ করা হয় কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক। এ সময় আটক করা হয় SA কুরিয়ার ও পার্সেল সার্ভিসের সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক সহ 5 জনকে। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন ও পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ রিফাত। জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হচ্ছে দেশের সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশনের বছর সেরা অভিনেতা ও সঙ্গীত শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে ETV CJFB পারফরমেন্স অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে একুশে টেলিভিশনের চেয়ারম্যান বলেন, 28 ডিসেম্বর হোটেল শেরাটনের বলরুমে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। সংগঠনের 25 বছরে এটি CJFBর 23তম পুরস্কার বিতরণী আসর।
1999 সালে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের সূচনা করেন। পুরস্কার বিতরণের পাশাপাশি দেশ সেরা তারকাদের পারফরমেন্স থাকবে সিজেএফবি অ্যাওয়ার্ডে। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে আয়োজন করা হয়েছে বিশেষ নাটিকা প্রদর্শনী। রিফিউজিং অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটির রামরুর উদ্যোগে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে সকাল 10টা থেকে শুরু হয় দিনব্যাপী চলে নাটিকা প্রদর্শনী। এতে মানব পাচার ও নারীর প্রতি সহিংসতার বাস্তব চিত্র তুলে ধরা হয়। সহিংসতার শিকার নারীদের দুর্বলতাকে কিভাবে পাচারকারী চক্র কাজে লাগায় তাও ফুটিয়ে তোলা হয়। নাটিকার পাশাপাশি ছিল নিরাপদ অভিবাসন নিয়ে পুঁথিপাঠের আয়োজন। ভিন্নধর্মী এমন আয়োজন জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও জানান দর্শকরা। মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই অনুষ্ঠান হয়। এই আয়োজনে জেলার 5টি প্রতিষ্ঠানের মোট 89 জন প্রতিবন্ধী মোট 7টি ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যেককে একটি করে কম্বল দেয়া হয়। মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুরের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে দূতাবাসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধে 3 মাসের সময় দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। চলতি বছরের এপ্রিলে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি কোনো ধরনের দরপত্র ছাড়াই প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার। চুক্তিতে ই পাসপোর্ট ও ভিসা সেবা দেওয়ার কথা থাকলেও হাই কমিশনে প্রায় সব সেবা নিজেদের আয়ত্তে নেয় প্রতিষ্ঠানটি। অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানি সহ নানান অভিযোগ রয়েছে ইএসকেএল-এর বিরুদ্ধে। তবে যারা তাদের অধীনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা যথাসময়ে পাসপোর্ট পাবেন বলেও জানা গেছে। ভারতীয় পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর 12 জনকে জীবিত উদ্ধার করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। এক বিবৃতিতে পাকিস্তান জানায়, মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ভারতের মুম্বাই শহরের কাছ থেকে জরুরি সাহায্যের বার্তা পায় পাকিস্তান। এমএসবি আল পিরানি পীর নামে জাহাজটি পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ডুবে যায়। সঙ্গে সঙ্গে এগিয়ে আসে পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। সেখান থেকে 12 জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সবচেয়ে বড় বেসরকারি মার্কিন বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার এর প্রধান ব্রায়ান থমসন গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় সময় বুধবার ভোরে ম্যানহাটন শহরের হিলটন হোটেলের বাইরে এই ঘটনা ঘটে। মাস্ক ও হুডি পরা সন্দেহভাজন হামলাকারী ব্রায়ানকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার শরীরের পেছনের অংশ ও পায়ে গুলি লাগে। তার সন্ধানে অভিযানে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছু জানতে পারেনি। ইউনাইটেড হেলথ কেয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান। ব্রায়ান থমসন একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে মিনেসোটা থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি মিলিটারি শুটিং রেঞ্জে বিস্ফোরণের 12 সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। সোমবার ডং নাই প্রদেশের 7th রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটলেও বুধবার ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম হতাহতদের তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর সূত্রের বরাতে রয়টার্স জানায়, বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করে চিহ্নিত করা হলেও অব্যাহত আছে উদ্ধার অভিযান। প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে কয়েকটি ডেটোনেটর অন্যত্র সরিয়ে নেওয়ার সময় তীব্র ঝড় ও বজ্রপাতের কবলে পড়েন কয়েকজন সেনা সদস্য। এরই এক পর্যায়ে বিস্ফোরণে তাদের প্রাণহানি হয়।
বজ্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে জানাচ্ছে তদন্তকারী কর্মকর্তারা। যদিও নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণের জন্য নতুন একটি তদন্ত কমিটি গঠন করেছে ভিয়েতনামিজ প্রতিরক্ষা বিভাগ। বহুল প্রতীক্ষিত পুষ্পা 2 সিনেমার মুক্তির দিন হায়দ্রাবাদের একটি সিনেমা হলে পদপৃষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক কিশোর। এদিন সিনেমার নায়ক আল্লু অর্জুনের সাথে দেখা করতে ওই সিনেমা হলে ভিড় করেন অগণিত ভক্ত। জনস্রোত সামলাতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে তখনই পদপৃষ্ঠ হন স্বামী ও 2 সন্তান নিয়ে সিনেমা হলে আসা ওই নারী। দ্রুত সময়ে বিদ্যানগর হাসপাতালে নিয়ে সিআরপি দেয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। আহত আরেক কিশোরের অবস্থা স্থিতিশীল। তদন্তকারী কর্মকর্তারা জানায় ওই নারী যখন পদপৃষ্ঠ হন তখন পুষ্পা 2 সিনেমার স্টার কাট আল্লু অর্জুন সিনেমা হলেই অবস্থান করছিলেন। বুধবার পুষ্পা 2 দ্য রুল সিনেমার মুক্তি নিয়ে তোলপাড় ভারত। বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহ হলগুলো দর্শকের উপচে পড়া ভিড়। সকাল থেকে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারও ছিল না তিল ধারণের জায়গা। আর এখান থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত। আইসিসির নভেম্বর মাসের সেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ আফ্রিকার নাদিনের ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানিওয়েট হজের সাথে। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেই নতুন রূপ দেখাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডেতে ব্যাট হাতে ছিলেন দারুণ উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে 96 রানের ইনিংস খেলে দিয়েছেন প্রত্যাবর্তনের বার্তা। দ্বিতীয় ম্যাচ খেলেন 43 রানের ইনিংস। 2 ম্যাচেই 69.50 গড় এবং 91.44 স্ট্রাইক রেটে করেন 139 রান। 3-এ নামা সুপ্তার ব্যাটে চড়েই আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করে টাইগ্রেসরা। বিপিএলের নতুন আসরেও শিরোপা ধরে রাখতে চান ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। শিরোপা ধরে রাখার মিশনে মিরপুরের নিজ দলের খেলোয়াড়দের নিয়ে নিয়মিত অনুশীলনও করেছেন তিনি। বৃহস্পতিবার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তদের সাথে অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেন এই অভিজ্ঞ কোচ। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। না, মোটামুটি আমি যতটুকু দেখলাম এখনও সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। শান্ত ইনজুরি হওয়ার পর শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে যোগ্যতা অর্জন করায় বাংলাদেশের যুবাদের 5 লক্ষ টাকার পুরস্কার দিয়েছে হকি ফেডারেশন। পুরুষ জুনিয়র এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে থাইল্যান্ডকে 7-2 এবং চীনকে 6-4 ব্যবধানে হারায় বাংলাদেশ হকি দল। তাতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী 10টি দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে মাহমুদ রকিরা। দেশে ফেরার পরেই বিশাল আয়োজনের মাধ্যমে যুবাদের সংবর্ধনা দেয় ফেডারেশন। আসন্ন বছরে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো করতে যুবাদের পাশে থাকার আশ্বাস ফেডারেশনের সভাপতির। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।